মেধাবী প্রজন্মই গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবার আহ্বান। স্ত্রী ছেলে সহ মতিউরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, দুদকের তলবে হাজির হননি বেনজিরের স্ত্রী কন্যারাও। খালেদা জিয়ার অসুখ নিরাময়যোগ্য নয়, চিকিৎসা দিয়েই নিয়ন্ত্রণে রাখতে হবে জানালেন আইনমন্ত্রী। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। বিশ্বকাপে সেমিতে ওঠার লড়াই, ভারতের 205 রান টপকাতে ব্যাট করছে অস্ট্রেলিয়া। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সমালোচনায় ভীত না হয়ে আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস নিয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেধাবী তরুণ প্রজন্মই গড়ে তুলবে আগামীর স্মার্ট বাংলাদেশ। বঙ্গবন্ধু স্কলার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এমন ভাবনাও প্রকাশ করলেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। প্রধানমন্ত্রীর 10 বিশেষ উদ্যোগের একটি শিক্ষা সহায়তা প্রদান কর্মসূচি। প্রতি বছর যে কর্মসূচির আওতায় প্রায় 60 লাখ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিশ্চিতে প্রদান করা হয় আর্থিক সহযোগিতা। ওসমানী স্মৃতি মিলনায়তনে এবছরের মাধ্যমিক থেকে স্নাতক সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্ঞান নির্ভর মেধাবী জাতি গঠনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ বাংলাদেশ সরকারের যুগান্তকারী পদক্ষেপ। এবছর 8 বিভাগ ও ঢাকা মহানগরী থেকে নির্বাচিত হয়েছে 15 জন করে মেধাবী শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন নির্বাচিত শিক্ষার্থীরা। উদ্ভাবনী ধারণার আর এক প্রতিযোগিতামূলক আয়োজন বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড। এবছর এই পুরস্কার দেওয়া হয়েছে দেশের 15 মেধাবী শিক্ষার্থীকে। খুলনা জেলা স্কুল খুলনা। অনুভূতি ব্যক্ত করা দিনমজুর কন্যার কৃতজ্ঞতা প্রকাশে আবেগ আপ্লুত হন বঙ্গবন্ধু কন্যা। পরে বক্তব্যে তুলে ধরেন শিক্ষা ও শিক্ষিত জাতি গঠনে বঙ্গবন্ধুর অবদান। আগামী দিনের বাংলাদেশ, এই বাংলাদেশ এগিয়ে চলার বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই, কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। শিক্ষা সহায়তা তহবিল সমৃদ্ধ করতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কিছু লোকের তো বেশ টাকা পয়সা হয়ে গেছে, তাই বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে, কিন্তু আরও যদি দেয় তাহলে আমি মনে করি যে আরও বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা। আস্তে আস্তে এই ট্রাস্ট ফান্ডটাকে আরও বড় করে সমস্ত বৃত্তিগুলি আমরা ট্রাস্ট ফান্ডের মাধ্যমে যদি দিতে পারি, এটা একটা স্থায়ী বন্দোবস্ত হয়ে যাবে। সমালোচনায় ভীত না হয়ে 5 লোকের কথা প্রত্যাখ্যানের পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। একটা পরিবর্তন আসলে অনেকে নানা ধরনের কথা বলে, আর তাছাড়া ডিজিটাল বাংলাদেশ, সোশ্যাল মিডিয়া, যার যা মনে আছে সব সমালোচনা করতে পারলে তো খুশি। আমরা আবার বাঙালি পরচর্চায় খুব পছন্দ করি। নিজের উপর বিশ্বাস থাকতে হবে, আর দেশের দায়িত্ব যখন নেবে, দেশের জন্য কোনটা ভালো সেটা নিজের চিন্তা থেকে আসতে হবে। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। প্রধানমন্ত্রীর বিশ্বাস, মেধাবী তরুণ প্রজন্মই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ছেলের ছাগল কাণ্ডে সমালোচিত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ এবং ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর আদালত এই নিষেধাজ্ঞা জারি করেন। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী কন্যারাও সোমবার দুদকের ডাকে আদালতে হাজির হননি। রাসেল খানের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহার সময় এনবিআরের সদস্য মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান ইফাত 15 লাখ টাকার ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। ছেলের বিলাসী জীবনযাপনের সূত্র ধরেই মতিউর রহমানের বিপুল সম্পদের বিষয়টি আলোচনায় উঠে আসে। এনবিআর সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বেনামে সম্পদ গড়ার তথ্য বেরিয়ে আসতে থাকে।
অভিযোগ ওঠে হুন্ডির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচারেরও। সবকিছু বিবেচনা করে অনুসন্ধানে নামে দুদক। মতিউর রহমান ও তার পরিবারের সদস্যরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এমন খবর চাউর হতেই তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে দুদক। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন। অভিযুক্ত যারা আছেন মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ এবং তার ছেলে তৌফিকুর রহমান অর্ণব, তাদের 3 জনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারির জন্য একটি আবেদন করা হয়েছে টিম লিডার মোহাম্মদ আনোয়ার হোসেনের পক্ষে। সেটি আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের 3 জনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন। রাজস্ব কর্মকর্তার দেশে বিদেশে অঢেল সম্পদ, হুন্ডি, আন্ডার ইনভয়েসিং, ওভার ভয়েসিং এর মাধ্যমে বিপুল সম্পদের খুঁজেও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। আইনি প্রক্রিয়া কার্যক্রম চলছে এবং এই আইনি প্রক্রিয়ার মধ্যে অন্যান্য সকল ক্ষেত্রে যেভাবে কার্যক্রম চলে এক্ষেত্রেও তার ব্যত্যয় বা ব্যতিক্রম হবে না, একইভাবে কার্যক্রম চলবে। এদিকে সাবেক পুলিশ প্রধানের অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদক তলব করে স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা ও তাহসিন রাইসাকে। সোমবার হাজির হওয়ার কথা থাকলেও দুদকে আসেননি তারা। অনুসন্ধানকারী টিম এই আবেদনের বিষয় কিংবা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আশা করছি তারা তাদের প্রতিবেদন দাখিল করতে পারবেন। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়া যেসব অসুখে ভুগছেন সেগুলো নিরাময়যোগ্য নয়, চিকিৎসা দিয়েই নিয়ন্ত্রণে রাখতে হবে। সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, খালেদা জিয়ার যে ধরনের চিকিৎসা প্রয়োজন তা যে হাসপাতালে আছেন সেখান থেকেই পাচ্ছেন বলে কিছুটা সুস্থ আছেন। তার যেই সব অসুখ আছে সেগুলি কয়েকটা আছে যেগুলি সারার মতো না এবং সেটাকে ট্রিটমেন্ট করে সেটাকে কমিয়ে রাখতে হবে। যখন এখানকার যারা চিকিৎসক তারা মনে করেছিলেন বাইরের থেকে চিকিৎসক এনে তার কিছু চিকিৎসা করতে হবে, তখন সরকার কিন্তু সেই পারমিশন অনুমতি দিতে কার্পণ্য করেন নাই। সিলেট ও সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। পানি কমতে শুরু করলেও মানুষের দুর্ভোগ বেড়েছে। বসত বাড়ি ও রাস্তাঘাটের ক্ষতচিহ্ন ভেসে উঠছে। জমে থাকা নোংরা পানির দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। ক্ষতি হয়েছে মাঠের ফসল এবং মাছ চাষিদের। কুড়িগ্রাম ও গাইবান্ধায় পানি কমার সাথে শুরু হয়েছে নদী ভাঙন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। 3 দিন ধরে বৃষ্টি না হওয়ায় এবং পাহাড়ি ঢল থামায় সিলেটে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। তবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ওসমানীনগর, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ সহ 6টি উপজেলার পানি নামছে ধীর গতিতে। ফলে আশ্রয় কেন্দ্রে থাকা লোকজন বাড়ি ফিরতে পারছেন না। অতিরিক্ত পানি আসছিল বাদে আছে ওখানে টাইয়া মেম্বারের চেয়ারম্যান আমরা টাই দিছেন, খানি খুরাক দিছেন, আমরা তাকরা খাইলাম। বড় সব বেবা কাওয়ার মাঝে খুব বেশি। সিলেট নগর থেকে পানি নামার সঙ্গে সঙ্গে দুর্ভোগ বাড়ছে বন্যা দুর্গতদের। আমরা 5-6 দিন আশ্রয় কেন্দ্র আসলাম, আমরা খাইলকে আইছি, এখন গরো টাকার মতন আমরা কিচ্ছু না, আমরা আবার আশ্রয় কেন্দ্র যাইতে হইবে। এদিকে জেলার 320টি শিক্ষা প্রতিষ্ঠান এখনো পানিতে তলিয়ে আছে। ফলে সময় মতো পাঠ কার্যক্রম শুরু করা নিয়েও রয়েছে শঙ্কা। 226টা হচ্ছে আশ্রয় কেন্দ্র, আজকের রিপোর্টে আমাদের কমছে 304টায় বন্যা কবলিত আর এলো 199টা আশ্রয়। সুনামগঞ্জে ফসল ও মৎস্য চাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 1727 হেক্টর আউশ ধানের ক্ষেত তলিয়ে গেছে। এই বন্যা হওয়ার কারণে এই ফিশারি থেকে প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে এবং এই মাছগুলা বাড়িয়ে গিয়েছে। 7টা পুকুরে আপনার 45 লক্ষ টাকার মতো মাছ আছিল। ধান চাউল ভিজে গম ভিজে গেছে, মুরগি ভাসে গেছে। জেলা মৎস্য অধিদপ্তর বলছে 12 উপজেলায় 8021টি পুকুরের ছোট বড় মাছ বানের পানিতে ভেসে গিয়েছে। সরকারি সহায়তা পেলে আমরা এই সমস্ত ক্ষতিগ্রস্ত চাষিদেরকে কৃষি প্রণোদনার মাধ্যমে তাদেরকে সহায়তা করার চেষ্টা করব। পুকুরের পাড়টাকে একটু উঁচু করা আর তীরবর্তী পুকুরের চারিদিকে তীরবর্তী যায় যে শক্ত বা একটু ভালো মানের নেট দেওয়া, যাতে হলো অল্প পানিতে যাতে মাছ ভেসে না যায়।
লালমনিরহাটও বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বসতবাড়ি থেকে পানি নেমে গেছে। রাস্তাঘাটে জেগে ওঠায় স্বাভাবিক হয়েছে যোগাযোগ ব্যবস্থা। তবে কাঁচা সড়কে কাদামাটি থাকায় রয়ে গেছে দুর্ভোগ। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে জেলার উলিপুর, রাজারহাট ও সদর উপজেলার ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা নদীর 15টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। জায়গা জমি নাই, এখন কোথায় নিয়ে যাব, কি করব? গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি কমতে শুরু করেছে। তবে নদী ভাঙন দেখা দিয়েছে জেলার কচিমবাজার, কামারচানি, মোল্লারচরের সিদাই, শাহঘাটার হাট, ভরতখালী এলাকায়। 80-90টা ঘর চলে গেছি, তার কোথায় আশ্রয় আছে, এখন আশ্রয় পাই নাই। আজকে 2টা বস্তা ফেলান, কাইলে ফিন নাই, কাইলে 2টা বস্তা ফেলান, ওদিনকে ফিন নাই, তো ওজন করতে করতে তো ভাঙায় শেষ করবেন না। এদিকে রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী ও চরাঞ্চলের 10 গ্রাম। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। এদিকে বন্যা কবলিত সিলেট সুনামগঞ্জে ত্রাণ কার্যক্রম জোরদার করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী, প্রতিমন্ত্রীর পর এসেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। ত্রাণ বিতরণ করে তারা জানিয়েছেন বানভাসীদের পাশে রয়েছে সরকার ও আওয়ামী লীগ। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরু রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। উজানের ঢল ও টানা বৃষ্টিপাতে 17 জুন থেকে দ্বিতীয় দফায় বন্যা কবলিত সিলেট অঞ্চল। জেলার 13টি উপজেলার প্রায় 8 লাখ মানুষ এখনো পানিবন্দী। 279টি আশ্রয় কেন্দ্রে বাস করছেন 13,000-এর বেশি বানভাসী। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির ব্যবস্থাপনায় সিলেট ও সুনামগঞ্জে ত্রাণ বিতরণ করে চলেছেন প্রেসিডিয়াম সদস্য ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাসহ জনপ্রতিনিধিরা। বন্যা থেকে সিলেটকে স্থায়ীভাবে রক্ষার উদ্যোগের কথা জানান তারা। স্থানীয় নেতারা প্রথম থেকে কাজ করছেন, সংসদ সদস্যরা কাজ করছেন, নির্বাচিত কাউন্সিলররা কাজ করছেন, নির্বাচিত চেয়ারম্যানরা কাজ করছেন এবং এই সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র কাজ করছেন। কাজেই আওয়ামী লীগ সবসময় মানুষের দুস্থ মানুষের পাশে থাকে, ছিল, আছে এবং থাকবে। আমাদের সংসদ সদস্যরা সবসময় আপনাদের পাশে এসেছেন। এখন আবার নেত্রী নির্দেশ দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলকে যে দলীয়ভাবে সকলকে যায় সহায়তা করতে। আমরা কিন্তু এখানে এসেছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে। প্রধানমন্ত্রীর নির্দেশে জনগণের পাশে থেকে প্রথম দিন থেকেই বন্যা মোকাবেলা করে যাচ্ছেন বলেও জানান নেতারা। আমাদের প্রত্যেক 56 জন কাউন্সিলর আমরা সচেষ্ট জননেত্রী শেখ হাসিনার যে নির্দেশ, এই নির্দেশ পালনের জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। বিভেদ ভুলে ও ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে থাকতে তৃণমূলকেও নির্দেশনা দিচ্ছেন আওয়ামী লীগ নেতারা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এদিকে উজানের ঢলে পানি বেড়ে ভাঙছে যমুনার 2 পার। 2 সপ্তাহেই নদীতে বিলীন শতাধিক ঘরবাড়ি আর ফসলি জমি। কার্যকরী পদক্ষেপ না থাকায় মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে সিরাজগঞ্জের পূর্ব শাহজাদপুর উপজেলার 3 ইউনিয়নের কয়েকটি গ্রাম। প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। ষাটোর্ধ্ব সম্ভ্রান্ত ব্যবসায়ী কৃষক আব্দুস সালামের বাড়ি ছিল ঐতিহ্যবাহী ভেকা গ্রামে। 6 বার যমুনায় বসতি হারিয়ে 18 বছর আগে আশ্রয় নেন জামালপুর গ্রামে। সপ্তমবারের ভাঙনে 51 শতক জমিতে গড়া এ বাড়িটিও হারিয়ে এখন তিনি নিঃস্ব। খোলা ভিটায় অতীত স্মৃতিচারণ করে ভাঙন রোধে অতি দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি সালামের। বিশেষ করে ঠিকাদার কোম্পানিগুলোর গাফিলতির কারণেই আজকে আমাদের এই 7-8টা গ্রামের জমি জমা বসত ভিটা বাবদাদার ঘরবাড়ি এই যমুনার সর্বগ্রাসে যমুনার পেটে চলে গিয়েছে। প্রচণ্ড স্রোতে ভাঙছে খুকনি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম, আরকান্দি ও জালালপুরের দ্বাদশপট্টি, জামালপুর ও ভেখা এবং কৈজুরি ইউনিয়নের পাঁচিল ও মনাকষা গ্রাম। শতাধিক ঘরবাড়ি ও অগণিত আবাদি জমি যমুনায় বিলীনের পর হুমকিতে পড়া বাকি ঘরগুলো সরিয়ে নিচ্ছেন এলাকাবাসী। তাদের মাঝে আতঙ্ক, হতাশা ও পদক্ষেপ না নেয়ার ক্ষোভ। বাঙ্গার ভয়ে কাঁচা দানি কেটে নিছি,
ঘর সরান পাইতেছি না, বাড়িঘর নাই, নদীর চলে গেছে ব্যাকি করুণ অবস্থা। মানে এই 3 বছরে 4বার ভাঙছে। 3 বছর ধরে চলা 6.5 কিলোমিটার তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ চলতি মাসে শেষ হবার কথা থাকলেও কাজের ধীরগতিতে গৃহহারা তারা, বলছেন স্থানীয়রা। বস্তা দেয় তো বস্তাতে কোনো কামই হবো না, বেড়ি বাঁধা হলে কোনো কাজ পাবে না জায়গা। একটা প্রকল্প পাস হয়েছে কিন্তু প্রকল্প কাজ ঠিক মতো করতে হবে। এ পর্যন্ত শেষই হইল না শাসন। ভাঙন ঠেকাতে নানা উদ্যোগ এবং আগামী বছরের মধ্যে 647 কোটি টাকার প্রকল্পটির কাজ শেষের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এই প্রকল্পের অগ্রগতি বর্তমানে 50%। 500 মিটার এলাকায় অ্যাক্টিভ নদী ভাঙন দেখা দিয়েছে। এই নদী ভাঙন রোধে আমরা প্রকল্পের পাশাপাশি জিও টিউব ডাম্পিং শুরু করেছি। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব ড্রেজার দিয়ে আমরা চ্যানেলটিকে একটু ওয়াইড করার জন্য চেষ্টা করে যাচ্ছি। সব হারিয়ে এখন কেবল শেষ ভিটেটুকুই রক্ষার দাবি অসহায় মানুষগুলোর। মাসুম আলিসা, 21 টেলিভিশন। জাতীয় সংসদ ভবনে নির্মিত মুজিব ও স্বাধীনতা এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। এরপর জাতীয় সংসদ ভবনে স্থাপিত সংগ্রহশালা পরিদর্শন করেন তিনি। মুজিব ও স্বাধীনতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস সংরক্ষণ ও প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার এক অনন্য প্রয়াস। এটি পরিদর্শনকালে স্পিকার মুজিব ও স্বাধীনতা এ প্রদর্শিত বিভিন্ন স্থির চিত্র ও ঘটনা প্রবাহ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী পরিদর্শন বইতে সই করেন। তিনি জাতীয় সংসদে এই সংগ্রহশালা স্থাপনের জন্য স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। অনলাইন জুয়ার বিরুদ্ধে সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী বলেন, অনলাইন জুয়ার কারণে মারাত্মক ঝুঁকির মধ্যে বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা, এমনকি অনেক বয়স্ক অবসরপ্রাপ্তরাও যুক্ত হয়ে গেছেন। দেশে প্রায় 50 লাখ মানুষ অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এরই মধ্যে 2600টি জুয়ার সাইট ব্লক করা হয়েছে। একই সঙ্গে মোবাইল অ্যাপগুলো প্রতিনিয়ত ব্লক করা হচ্ছে। প্রায় 50 লক্ষ মানুষ কিভাবে যেন এই একটা অবৈধ জুয়ার সাইটগুলোর সাথে জড়িয়ে গেছে। তো আমরা এটা চেষ্টা করছি প্রথমত অবৈধ জুয়ার সাইটগুলোকে ব্লক করা, অবৈধ জুয়ার যে বেটিং সাইটগুলোর অ্যাপ্লিকেশন আছে এগুলোকে ব্লক করা, পাশাপাশি একটা সচেতনতাও তৈরি করা। মিনিকেট বলে দেশে কোনো ধান নেই ও বাজারে চালও নেই। কেউ মিনিকেট নামে চালের বস্তার নাম লিখলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে নওগাঁর নিয়ামতপুরে এক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, নতুন আইনে কমপক্ষে 5 লাখ টাকা জরিমানা ও যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। ধান উৎপাদনে বাংলাদেশ 3য় স্থানে আছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যা 17 কোটি পার হয়ে গেলেও খাদ্যের কোনো অভাব নেই। চাল আমদানির প্রয়োজন হয় না। এ সময় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ বাড়ানোরও তাগিদ দেন সাধন চন্দ্র মজুমদার। মিনিকেট বলে কোনো ধান নাই, মিনিকেট বলে বাজারে কোনো চাউল নাই। আমরা সে বস্তার গায়ে পরিষ্কার জাতের নাম মিলালারা এখন লিখে দিচ্ছে 28, 29, কাটারি, সম্পা কাটারি ইত্যাদি। মিনিকেট বলে যে চাউলের বস্তা লিখবে তার বিরুদ্ধে নতুন আইনে কমের পক্ষে 5 লক্ষ টাকা জরিমানা আর যাবজ্জীবন কারাদণ্ড, এই ব্যবস্থা নতুন আইনে দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটের সংকোচনমূলক নীতি নেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতিও বিদ্যমান। এছাড়া নিত্যপণ্য আমদানিতে দেওয়া হয়েছে কর ছাড়। মূল্যস্ফীতি কমাতে এসব সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। ইউক্রেন রাশিয়া যুদ্ধ সহ নানা কারণে সাম্প্রতিক সময়ে নিত্যপণ্যের দাম বেড়েছে। এতে চাপে সাধারণ ক্রেতারা। প্রস্তাবিত বাজেটে ধান, চাল, গম, আলু, ভোজ্য তেল সহ 20টিরও বেশি ভোগ্য পণ্য আমদানিতে দেয়া হয়েছে কর ছাড়। সব মিলিয়ে একদিকে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি, অন্যদিকে সংকোচনমূলক বাজেটের ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলছেন বিশেষজ্ঞরা। সরবরাহ বাড়িয়ে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যায়।
এই দ্বিতীয় পদ্ধতিটা আমরা দেখলাম এই বাজেটের মাধ্যমে গভর্নমেন্ট গ্রহণ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগগুলোর মধ্যে প্রধান উদ্যোগটা হচ্ছে এবছরের শুরুর দিকে নিল মুদ্রানীতির মাধ্যমে। মুদ্রানীতিটা নিয়েছে সংকোচনমূলক মুদ্রানীতি, যাতে বাজারে অর্থের প্রবাহটা কম থাকে। সবচেয়ে পজিটিভিটি হচ্ছে যে আপনি যখন যে দামে আপনাকে পণটা পরিশোধ করতে হবে সেই দামেই যদি আপনি ব্যাংক থেকে রেটটা পান, তাহলে সেটা কি, তাহলে আপনার জন্য এটা দেখানো অনেক সুবিধা। এটা প্রথম আসবে ব্যবসায়ীদের ক্ষেত্রে, যে সমস্ত ব্যবসায়ীগুলো এতদিন ধরে এই প্রবলেমটাতে পড়ছিল তারা এই প্রবলেমে পড়বে না। কেন্দ্রীয় ব্যাংকের নীতিতে সুদের হার বেড়েছে, পাশাপাশি আমদানি এবং উৎপাদনে নীতি সহায়তার ফলে কমবে পণ্যের দাম বলছেন বিশেষজ্ঞরা। একটা এলসি খুলেন 117 টাকার জায়গায় যদি সে 118 টাকায়ও রাখে, হ্যাঁ, তাহলে আপনার কিন্তু খরচ বাড়বে কিন্তু 1 টাকা। তাহলে আপনার আগে মানে যে রেটে যে পার্থক্য ছিল সেই রেটটা কমে যিনি উৎপাদনকারী তার খরচ কিন্তু একটা কি কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, এবং আলটিমেটলি গিয়ে উৎপাদনকারীর খরচ যদি কমে যায় সেটা কিন্তু ভোক্তা পর্যায়েও কিন্তু কি ইম্প্যাক্টটা পড়ে যাবে আর কি। নিত্যপণ্য যেগুলো আমাদের আমদানি করতে হয় সেগুলোর করগুলো প্রায় শূন্য করে দিয়েছে। আরেকদিকে এই মুদ্রা সরবরাহ বাজারে আরো কমানোর জন্য বাজেটের আকারকেও ছোট করা হয়েছে। তো সব মিলিয়ে আমরা আশা করতে পারি যে গভর্নমেন্ট যেভাবে নেমেছে, কেন্দ্রীয় ব্যাংক সহ, শুধু গভর্নমেন্টকে বললে হবে না, কেন্দ্রীয় ব্যাংকের ওখানে প্রচেষ্টা আছে, তাতে মুদ্রাস্ফীতি আগামী কয়েক মাসের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে। তবে পণ্যের দাম সহনীয় রাখতে জ্বালানির দামও নিয়ন্ত্রণে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বিভাগীয় নগরী রংপুরের ঢাকা বাস টার্মিনালে 25 জুন পর্যন্ত টিকিট উধাও, অথচ কাউন্টারের বাইরে 3 গুণ দামে কালোবাজারে বিক্রয় হচ্ছে টিকিট। প্রশাসনের নজরদারি নেই, এমনটাই বলছেন ভুক্তভোগী যাত্রীরা। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। রংপুরের কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে ঢাকা ও চট্টগ্রামে যাতায়াত করে বিভিন্ন কোম্পানির 2 শতাধিক বাস। নিজ নিজ কর্মস্থল ঢাকা চট্টগ্রামে ফিরতে বাস স্ট্যান্ডে এসে বাসের টিকিট পাচ্ছেন না ঈদে আসা হাজারো মানুষ। 25 জুন পর্যন্ত সব টিকিট বিক্রির দাবি নামি দামি কোম্পানির কাউন্টারগুলোর। তবে এ বিষয়ে নোটিশও দেয়নি তারা। ঢাকার টিকিটও পাচ্ছি না, চট্টগ্রামের টিকিটও পাচ্ছি না, ছুটিও তো শেষ। এগুলো লোকাল গাড়ি যাইবো চান্দরা, এগুলোর টিকিট নেই। যাত্রীদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে কালোবাজারি চক্রের কাছে বেশি দামে আগাম টিকিট বিক্রি করে দিয়েছে তারা, অথচ বাস স্ট্যান্ডে 500 টাকার টিকিট 1,500 থেকে 2,000 টাকায় বিক্রি হচ্ছে প্রকাশ্যেই। গাড়ি তেমন একটা ভালো না, লোকাল গাড়ি 1500 টাকা ভাড়া বেশি হচ্ছে। আমাদের কি ঢাকা যাওয়া কি সম্ভব হচ্ছে না এই অনুযায়ী। ক্যামেরা দেখে সটকে পড়েন কাউন্টার কর্মকর্তারা। একজন ম্যানেজার জানান, বাস বিকল থাকায় যানবাহন সংকট। গাড়ি পর্যাপ্ত আছে, রাস্তায় আছে, টিকিট নাই, মানে কাউন্টারে আসলেই তো মানে আবার টিকিট দিয়ে পাঠানো হবে, কিন্তু কাউন্টারে আসতে পারতেছে না। বাস কাউন্টারগুলোর সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চান যাত্রীরা। রত্না জামান, 21 টেলিভিশন। দুপুরে সিরাজগঞ্জ জেলা জজ আদালতে আধুনিক সুবিধা সম্বলিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন করেন প্রধান বিচারপতি। এ সময় আরও বলেন, দ্রুত বিচার প্রাপ্তির প্রধান অন্তরায়, মামলা জট কমানো সহ সব পক্ষের আইনি সহায়তা নিশ্চিতে কাজ করছে বিচার বিভাগ। আদালতে আসা সবার দুর্ভোগ লাঘবে দেশের সব আদালতে ন্যায়কুঞ্জ নির্মাণের ঘোষণাও দেন প্রধান বিচারপতি। বিচার প্রার্থী মানুষ যারা আদালতে আসেন তারা ন্যায়ের বাধ্য হয়ে এখানে আসেন। যারা বিচার প্রার্থনা করেন, বিচার দায়ের করেন কোর্টে, তারা যেমন বিচার চান, যাদের বিরুদ্ধে বিচার দেওয়া হয় তিনিও কিন্তু সুবিচার পাওয়ার অধিকারী, অর্থাৎ আইনের আশ্রয় লাভের অধিকার প্রত্যেকটি নাগরিকেরই আছে। এবার বাণিজ্য সংবাদ। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এর 25তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালিক। অন্যান্যদের মধ্যে শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, পরিচালনা পর্ষদের সদস্য সহ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসিক মোহাম্মদ আলী, কোম্পানি সচিব অলি কামাল FCS এবং শেয়ার হোল্ডার অংশ নেন।
সভায় 2023 সালের পর্যাপ্ত সমাপ্ত বছরের জন্য শেয়ার হোল্ডারদের জন্য 5% নগদ লভ্যাংশ ও 5% স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়। ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও বিস্তৃত করার লক্ষ্যে নিয়ে ইস্টার্ন ব্যাংক পিএলসি প্রথমবারের মতো ঢাকা আগারগাঁও মেট্রো স্টেশনে এটিএম বুথ চালু করেছে। আগারগাঁও মেট্রো রেল স্টেশনে স্থাপিত ইস্টার্ন ব্যাংকের এটিএম থেকে মেট্রো রেল যাত্রী সহ অন্যান্যরাও 24 ঘন্টা সেবা গ্রহণ করতে পারবে। বুথটি উদ্বোধন করেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক এবং ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত 16টি সকল মেট্রো স্টেশনে এটিএম বুথ স্থাপন করবে ইস্টার্ন ব্যাংক। মেধাবী প্রজন্মই গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবার আহ্বান। স্ত্রী ছেলে সহ মতিউরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, দুদকের তলবে হাজির হননি বেনজিরের স্ত্রী কন্যারাও। খালেদা জিয়ার অসুখ নিরাময়যোগ্য নয়, চিকিৎসা দিয়েই নিয়ন্ত্রণে রাখতে হবে জানালেন আইনমন্ত্রী। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। বিশ্বকাপে সেমিতে ওঠার লড়াই, ভারতের 205 রান টপকাতে ব্যাট করছে অস্ট্রেলিয়া।